comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আর নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। হ্যালো রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি মিনহাজুল ইসলাম সৈকত। আপনি 2019 সালের 18 জানুয়ারি তৎকালীন ভূত এফএমে আমার একটি ইমেইল পড়েছিলেন। সেটি ছিল প্রথম এবং শেষ। এরপর আর কোনো লেখা পাঠানো হয়নি। আজ 9 ডিসেম্বর 2025 গ্রামের বাড়িতে শীতের ছুটি কাটাতে এসেছি। আমাদের গ্রাম সম্পর্কে একটি আশ্চর্যজনক ঘটনা প্রচলিত আছে, সেটি আজ লিখতে বসেছি। আশা করি ভালো লাগবে। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কথা না বাড়িয়ে এবার মূল অংশে চলে যাই। মহান আল্লাহ তাআলা যুগে যুগে আমাদের মাঝে অনেক ধার্মিক ও পরহেজগার মানুষ পাঠিয়েছেন, যাতে করে তারা আমাদের বিভিন্ন ধর্মীয় শিক্ষা দিতে পারেন। এসব আলোকিত মানুষ ধর্মীয় শিক্ষার পাশাপাশি নিজেদের জ্ঞান এবং আল্লাহ প্রদত্ত নানা কেরামতের মাধ্যমে সমাজের উপকার করে গেছেন। এদের আমরা সহজ ভাষায় পীর সাহেব বলে ডাকি। বর্তমানে এমন ইমানদার পীর সাহেব খুঁজে পাওয়া দুষ্কর হলেও আজ থেকে প্রায় 100 বছর আগে আমাদের গ্রাম পালিকান্দায় একজন বিখ্যাত পীর সাহেব ছিলেন, যাকে সবাই মরহুম সাহেব নামে চিনত। সে সময় তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল পুরো এলাকা জুড়ে। এলাকাবাসীর যে কোনো সমস্যায় তিনি নিঃস্বার্থভাবে এগিয়ে আসতেন। পালিকান্দা থেকে প্রায় 7 গ্রাম দূরে বফলগাড়ি নামের একটা গ্রামে আরেকজন পীর সাহেব থাকতেন, ইয়ারউদ্দিন সাহেব। তিনি ছিলেন মরহুম সাহেবের ঘনিষ্ঠ বন্ধু। তারা দুজন মিলে আশেপাশের মোট 9টি গ্রামের মানুষের সেবা করতেন। 1950 সালের দিকে আমাদের এলাকায় ভয়াবহভাবে কলেরা ছড়িয়ে পড়ে। গ্রামের পর গ্রাম মানুষ মারা যেতে থাকে। লোকমুখে শোনা যায় সে সময় কোনো অপশক্তির প্রভাবেই কলেরা ছড়িয়ে পড়েছিল। এমন মহামারীর সময় মরহুম সাহেব ও ইয়ারউদ্দিন সাহেব বিভিন্ন তদবিরে লিপ্ত হন। কথিত আছে তারা জিনদের মাধ্যমে চিকিৎসা করতেন। আল্লাহ রহমতে সে যাত্রায় কলেরার ভয়াবহ প্রকোপ ঠেকানো সম্ভব হয়। এরপর আরও একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে। শোনা যায় তারা দুজন মিলে দীর্ঘদিন এক বিশাল সাধনার মাধ্যমে 9টি গ্রামকে ঘিরে একটি অদৃশ্য বলয় তৈরি করেন, যাতে কোনো অপশক্তি গ্রামের মানুষের ক্ষতি করতে না পারে। অলৌকিক কথা কি জানেন? আমার দাদুর কাছ থেকে শোনা 1971 সালে যখন সারা দেশে যুদ্ধ, লাখ লাখ মানুষ প্রাণ হারাচ্ছে, তখন আমাদের এলাকায় যুদ্ধ তো দূরের কথা, কোনো হানাদার বাহিনী পর্যন্ত প্রবেশ করতে পারেনি। একবার একদল পাকিস্তানি বাহিনী জিপে করে বফলগাড়ি আক্রমণ করতে এসেছিল। বফলগাড়ির প্রবেশ পথে ছিল একটি বড় ব্রিজ। তারা যখনই সেই ব্রিজ পার হওয়ার চেষ্টা করে, ঠিক তখনই ব্রিজটি ভেঙে নদীতে পড়ে যায়। সেই ঘটনায় একজন হানাদার বাহিনীর সদস্য জীবিত ফিরে যেতে পারেনি। বার্ধক্যজনিত কারণে 1960-এর দশকে পীর সাহেব মরহুম ও ইয়ারউদ্দিন সাহেব ইন্তেকাল করলেও সেদিন গ্রামবাসী বুঝেছিল মৃত্যুর আগে তারা এমন এক অদৃশ্য বলয় তৈরি করে গেছেন, যা আজও এই গ্রামের মানুষকে আগলে রেখেছে। সবকিছু ঠিকঠাকই চলছিল। ঘটনাটা 1975 সালের দিকের। তখন বর্ষাকাল। এ সময় গ্রামে প্রচুর মাছ পাওয়া যেত। পালিকান্দা গ্রামে 2 ভাই, তোনার আর মোনার, মাছ ধরতে তারা ভীষণ ভালোবাসত। তারা প্রায় প্রতি রাতেই ফাঁচা দিয়ে মাছ ধরতে বের হতো। আমাদের এলাকায় রাতে মাছ ধরাকে বলা হয় আন্ধারি মারা। আর ফাঁচা হলো বাঁশের মাথায় 8 থেকে 10টি সূচালো লোহার চিকন ফলা বাঁধা একটি মাছ ধরার যন্ত্র। হারিকেন হাতে তোনার আর মোনার গভীর রাতে ফাঁচা নিয়ে আন্ধারি মারত। এক রাতে কি যে হলো, তারা কোনো মাছই পাচ্ছিল না। যা একটু পাচ্ছিল তা খুবই ছোট ছোট। তখন তোনার বলল, ভাই মোনার, শুনেছি মরহুম সাহেবের মাজারের পাশে যে দিঘিটা আছে সেখানে নাকি প্রচুর মাছ। ভয়ের কারণে কেউ সেখানে মাছ ধরতে যায় না। চল আজ আমরা যাই। মোনার সঙ্গে সঙ্গে আপত্তি করল, খেপেছিস? ওই জায়গাটা খুব দোসাঙ্গা। আমাদের এলাকায় ভৌতিক জায়গাকে দোসাঙ্গা বলা হয়। তোনার বলল, এইসব আজগুবি কথা আমি বিশ্বাস করি না। আজ পর্যন্ত কত রাতে আমরা মাছ ধরেছি, কখনো কি কোনো জিনভূত দেখেছি? কিছুই নেই। চল, বড় বড় মাছ পাবো।
বাজারে বিক্রি করলে ভালো টাকা হবে, বর্ষার শেষে চথার মেলায় অনেক কিছু কেনা যাবে। আরে তুই তো নতুন বিয়ে করেছিস, মেলায় না গেলে ইজ্জত থাকবে। মোনার কিছুক্ষণ চুপ করে রইল, মনে মনে ভাবলো কি ব্যাপার, প্রতিদিন তো অনেক মাছ পাওয়া যেত, আজ বিকেলে বৃষ্টি হয়েছে, আজ তো আরো বেশি মাছ পাওয়ার কথা, কিন্তু আশ্চর্যের বিষয় মাছই নেই। আরো আশ্চর্যের ব্যাপার যে তোনার জিন ভূতের ভয়ে একা কখনো রাত্রে বের হতে চায় না, মাছ ধরতে আনার জন্য যাকে জোর করতে হয় সে হঠাৎ বলছে মরহুম সাহেবের মাজারের পাশের দিঘিতে মাছ ধরতে যাবে। এত সাহস পেল কোথায়? তারপর মোনা বলল, চল, যা হওয়ার হবে, আজ মাছ না নিয়ে বাড়ি ফিরবো না। যেই কথা সেই কাজ, দুজনে রওনা দিল মরহুম সাহেবের মাজারের পাশের দিঘির দিকে। অবাক করার মতো ব্যাপার, অল্প সময়ের মধ্যেই তারা একের পর এক বিশাল বিশাল শোল মাছ ধরতে লাগলো। এত বড় শোল মাছ তারা আগে কখনো দেখেনি। অল্প সময়ে দুটো ব্যাগ ভরে গেল। আর মাছ রাখার জায়গা না থাকায় মোনা বলল, তোরা রে, আজ এই পর্যন্তই থাক, কাল আবার আসবো, চল বাড়ি যাই, রাত অনেক গভীর হয়ে গেছে। তোরা রাজি হলো, কিন্তু বাড়ি ফেরার জন্য যেই না পা ফেললো তখনই তারা দেখলো বিশাল লম্বা একটা সাদা সাপ তাদের পথ আটকে আড়াআড়ি ভাবে শুয়ে আছে। এমন অদ্ভুত সাপ দেখে দুজনেরই পিলে চমকে গেল। মোনা নিজেকে সামলে তোনারকে বলল, ভয় পাস না, এটা মরহুম সাহেবের মাজারের জায়গা, কিছু হবে না, চল অন্য পাশ দিয়ে যাই। কিন্তু অন্য পাশ দিয়ে যেতে গিয়েও তারা দেখলো সেই একই সাপ পথ আটকে শুয়ে আছে। তারা দোয়াদুরুদ পড়তে লাগলো, অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। ঠিক তখনই মেঘের ভয়ঙ্কর গর্জনের সঙ্গে শুরু হলো তুমুল বৃষ্টি। সেই বৃষ্টিতে তাদের হ্যারিকেন নিভে গেল। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আশ্চর্যের ব্যাপার সেই অন্ধকারের মাঝেও সাপটিকে স্পষ্ট দেখা যাচ্ছিল। তোনার এবার রেগে অন্ধ হয়ে গেল। এতটা রাগ মনে হলো সাপটি তাদের জন্ম জন্মান্তরের শত্রু। রাগে গর্জে উঠে সে ফাঁচা দিয়ে সাপটিকে আঘাত করলো। ফিনকি দিয়ে রক্ত ছিটকে এসে পড়ল তাদের গায়ে। মোনার চিৎকার করে উঠল, তুই কি সর্বনাশ করলি? বাঁচতে চাইলে এখনই দৌড়তে। দুজনে অন্ধকারে দিক আন্দাজ করে প্রাণপণে ছুটতে লাগলো। কাঁটা ও গাছের আঘাতে তাদের শরীরের অনেক জায়গা কেটে গেল, কিন্তু সেই যন্ত্রণাগুলো তখন তাদের কাছে তুচ্ছ মনে হচ্ছিল। এক দৌড়ে তারা মাজার এলাকা পেরিয়ে বড় কাঁচা রাস্তায় উঠল। ঠিক তখনই মাজারের দিক থেকে ভেসে এলো বিকট কান্নার শব্দ। তোনার বাড়ি যেতে চাইছিল, কিন্তু মোনার বলল, বাঁচতে চাইলে খাদেমের কাছে চল। তারা এক দৌড়ে মাজারের খাদেম নাসিরুল্লাহর কাছে গিয়ে হাজির হলো। তোনার আর মোনারকে দেখেই তিনি ভীষণ রেগে গেলেন এবং তাদের মারতে উদ্যত হলেন। ভয়ে তারা খাদেমের পায়ে ধরে ক্ষমা চাইতে লাগলো। তোনার কাঁদতে কাঁদতে বলল, আল্লাহর দোহাই লাগে খাদেম সাহেব, আমরা ভয়ঙ্কর ভুল করে ফেলেছি। আপনি আল্লাহর কাছের মানুষ, দয়া করে আল্লাহর রহমতে আমাদের এই বিপদ থেকে বাঁচান। খাদেম নাসিরউদ্দিন কান্নায় ভেঙে পড়লেন, বললেন,
40টি অনুসারী শয়তানি জিনকে বলয়ের ভেতরে প্রবেশ করতে বাধা দিয়ে আসছিল। কিন্তু সেই পিশাচ জিনটি গত কয়েক বছর ধরে প্রচুর শক্তি সঞ্চয় করেছিল এবং ধীরে ধীরে বলয়ের কিছু দুর্বলতা খুঁজে বের করেছিল। অবশেষে আজ এই অমাবস্যার রাতে নিজের পূর্ণ শক্তি প্রয়োগ করে সে প্রথম কেন্দ্রে ভয়ঙ্কর আক্রমণ চালায়। আল হুদ ও তার অনুসারী জিনেরা এই আক্রমণের চাপ সামলাতে হিমশিম খাচ্ছিল। ঠিক সেই সময় এক জিন এসে আমাকে জানায়, তোরা দিঘিতে থাকা শোল মাছের রূপধারী জিনগুলোকে ধরে বস্তাবন্দি করছিস। এর ফলে আল হুদের শক্তি কমে যাচ্ছিল। সেই কারণেই আল হুদ তোদের পথ আটকে দাঁড়িয়েছিল, যাতে তোরা জিনগুলোকে ছেড়ে দিস। কিন্তু তোরা তা না করে আল হুদকেই হত্যা করেছিস, আর তার ফলে সেই শয়তানি পিশাচ জিন বলয় ভেদ করে গ্রামে ঢুকে পড়েছে। এই কথা বলেই খাদেম নাসিরউদ্দিন তোনার এবং মোনারকে পানি পড়া ও তাবিজ দিয়ে বললেন, এইগুলা নিয়ে যা, আর কোনোদিন আমার চোখের সামনে আসবি না। এরপর থেকে শুরু হলো পিশাচ জিনের নির্মম অত্যাচার। মনে হতে লাগলো যেন ক্ষুধার্ত একদল হায়েনা পুরো গ্রামে হানা দিয়েছে। মানুষ প্রকাশ্যে একের পর এক ভয়াবহ জিন অত্যাচারের শিকার হতে লাগলো। একদিন বলয় ভেদ করতে না পারায় তাদের ক্রোধ যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছিল। মনে আছে কি 1950 সালের দিকে যখন কলেরায় গ্রামের পর গ্রাম মানুষ মারা গিয়েছিল? সেটাও কোনো সাধারণ কলেরা ছিল না, এক অপশক্তির প্রভাবেই সেই কলেরা ছড়িয়েছিল। আর সেই অপশক্তিটাই ছিল এই পিশাচ জিন। আজ সে আবার কলেরাকে সঙ্গে করে ফিরে এসেছে। এই ঘটনাগুলো গ্রামের বৃদ্ধ লোকেরা সবাই জানে। এর পরের ঘটনাটি আমি আমার এক দাদু নাম সলিমুল্লাহ তার কাছ থেকে শুনেছি। তিনি ছিলেন খাদেম নাসিরউদ্দিনের সেবক। তিনি বলেছিলেন, যখন গ্রামের পর গ্রাম মানুষ মরতে শুরু করলো, তখন খাদেম নাসিরউদ্দিন ইয়ারউদ্দিন সাহেবের মাজারের খাদেম সোহরাব আলী, জিন আল জামি ও আল আজিজ এই সমস্যার সমাধানের জন্য প্রথম কেন্দ্রে একটি জরুরি বৈঠক করেন। সেখানে সিদ্ধান্ত হয় তারা পিশাচ জিনটির সঙ্গে কথা বলবে এবং কি করলে সে গ্রাম ছেড়ে যাবে সে বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবে। কিন্তু পিশাচ জিনটি ছিল অত্যন্ত শক্তিশালী। কার শরীরে তাকে হাজির করা হবে এই প্রশ্নে সবাই গভীর দুশ্চিন্তায় পড়ে গেল। কারণ জিন হাজির হলে সেই মানুষটি মৃত্যুবরণ করতে পারে। অবশেষে উপায় না পেয়ে খাদেম সোহরাব আলী বললেন, আমি তুলার আসি, আমি ওই শয়তানটিকে ধারণ করতে পারবো ইনশাল্লাহ। আল্লাহর রহমত এবং ইয়ারউদ্দিন সাহেবের দেয়া জ্ঞান আমার সঙ্গে আছে। দিনক্ষণ ঠিক হলো। এক শুক্রবার গভীর রাতে নির্ধারিত সময়ে পিশাচ জিনটিকে খাদেম সোহরাব আলীর দেহে হাজির করা হলো। যতটা সহজে বলা যায়, জিন হাজির করা মোটেও ততটা সহজ ছিল না। অনেক লোভ দেখিয়ে, অনেক কষ্ট সহ্য করে তাকে অবশেষে হাজির করা হয়। প্রথমেই তার নাম জানতে চাওয়া হলো। সে অত্যন্ত চালাক, শক্তিশালী এবং ভীষণ অহংকারী এক জিন। সে বলল, আমার নাম জাল্লান, আমাকে এখানে ডাকা হয়েছে কেন? এই বলেই সে হুঙ্কার দিতে লাগলো এবং চিৎকার করে বলতে শুরু করলো, এই 9টি গ্রাম আমি ধ্বংস করে ফেলবো। এই অসীম শক্তির অধিকারী স্বয়ং ইবলিসের অনুসারী। তোদের মতো তুচ্ছ মানুষ আর জিন আমার পায়ের ধুলোর থেকেও নগণ্য। মরহুম ইয়ারউদ্দিন আমাকে ধোঁকা দিয়ে এই 9টি গ্রামকে বলয়ের মাধ্যমে অদৃশ্য করে রেখেছিল, যাতে আমি মানুষের ক্ষতি করতে না পারি। কিন্তু আজ তোরা কি করবি? কে রক্ষা করবে তোদের আমার হাত থেকে? এই বলে জাল্লান বিকট হাসিতে ফেটে পড়ল। তখন খাদেম নাসিরউদ্দিন বললেন, জাল্লান, নিরীহ মানুষের জীবন নিয়ে তোর লাভ কি? আল্লাহ আছেন, তাকে ভয় কর, সবাইকে ছেড়ে দে। জাল্লান বিদ্রুপ করে বলল, নিরীহ মানুষ? এই গ্রামগুলো দেখ নাসিরউদ্দিন, মানুষ কত পাপে লিপ্ত। এদের মেরেই আমার শক্তি বৃদ্ধি করব। নাসিরউদ্দিন বললেন, জাল্লান, কিসের বিনিময়ে তুমি এই 9টি গ্রামকে মুক্তি দেবে বলো? জাল্লান বলল, বিনিময়? তোদের মতো তুচ্ছ মানুষ আমাকে কি দিতে পারবে? আমি এদের সবাইকে মারব আর উপহার নেব আমার প্রভুর কাছ থেকে। তখন খাদেম
এরপর হঠাৎই জাল্লান বিকট এক চিৎকার দিয়ে খাদেম সোহরাব আলীর দেহ থেকে বের হয়ে গেল। জাল্লান খাদেম সোহরাব আলীর দেহ থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল, যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। মোমবাতির শিখাগুলো একে একে নিভে গেল, আর প্রথম কেন্দ্রটি ঘন অন্ধকারে ডুবে গেল। খাদেম সোহরাব আলী মাটিতে লুটিয়ে পড়লেন। তার মুখ ফ্যাকাশে, ঠোঁট নীল হয়ে গেছে। কয়েক মুহূর্ত মনে হলো তিনি আর বেঁচে নেই। সবাই আতঙ্কে ইয়া আল্লাহ বলে উঠল। খাদেম নাসিরউদ্দিন দ্রুত কোরআনের আয়াত পাঠ করতে শুরু করলেন। খাদেম সোহরাব আলী ধীরে ধীরে চোখ খুললেন, ক্ষীণ কণ্ঠে বললেন, বহু বছরের পুরনো যুদ্ধ আবার নতুন করে শুরু হতে চলেছে। বলয় নতুন করে তৈরি না করলে 9টি গ্রাম কেউ রক্ষা করতে পারবে না। আল জামি ওয়াল আজিজকে ডেকে নাসিরউদ্দিন বললেন, হুজুর, আপনারা পীর সাহেবের বন্ধু। এতদিন নানা বিপদে আপনারা এই গ্রামকে রক্ষা করেছেন। আপনারাই বলুন কিভাবে আবারও জাল্লানের হাত থেকে গ্রামকে রক্ষা করা সম্ভব। আল জামি বলল, দেখো নাসিরউদ্দিন, মরহুম ও ইয়ারউদ্দিন ছিলেন অত্যন্ত প্রখর জ্ঞানের অধিকারী। তারা তাদের ইলমের মাধ্যমে এই শয়তানকে একসময় গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু এতদিনে শয়তানটি শতগুণ শক্তিশালী হয়ে উঠেছে। একে তাড়াতে হলে আমাদের আরো শক্তির প্রয়োজন হবে। পাশাপাশি বলয়টিকেও সম্পূর্ণ নতুন করে নির্মাণ করতে হবে। আল আজিজ বলল, জাল্লানকে তাড়ানোর চেয়ে তাকে হত্যা করাই সহজ। তবে তার জন্য জাল্লানের বংশ পরিচয় এবং তার দুর্বলতা খুঁজে বের করতে হবে। এ কাজের জন্য তোমাদের জিনদের জগৎ সেরাফাইন আর গানাতে যেতে হবে। সেখানে আমার বন্ধু ফিমান তোমাদের সাহায্য করবে। সব মিলিয়ে তোমাদের হাতে মাত্র 3 দিন সময় আছে, কারণ আমি, আল জামি আর আমাদের সহযোগী জিনেরা মিলে যেভাবেই হোক 3 দিনের বেশি এই শয়তানদের আটকে রাখতে পারবো না। এরা অত্যন্ত শক্তিধর এবং সরাসরি শয়তানের কাছ থেকেই তারা ক্ষমতা পায়। খাদেম নাসিরউদ্দিন ও সোহরাব আলী ফিমানের সাথে দেখা করতে সেরাফাইন আরাকানের উদ্দেশ্যে রওনা হলেন। আল জামি তাদের নিয়ে 3য় কেন্দ্রের মসজিদে পৌঁছালেন। তখন জামি কয়েকটি বাক্য উচ্চারণ করতেই মসজিদের এক কোণে একটি গোপন দরজা খুলে যায়। সেই দরজা দিয়েই তারা দুজন অন্য জগতে চলে যায়। এরপরে ঘটনাগুলো সামিউল্লাহ দাদু খাদেম নাসিরউদ্দিনের কাছ থেকে শুনেছিলেন। তিনি বলেছিলেন, আমিও সোহরাব আলী দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেই সাদা কাপড় পরিহিত, গোলাপের পাপড়ির মতো সুন্দর এক যুবক আমাদের সালাম দিল। আমরা সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলাম ফিহমান হুজুরের সঙ্গে দেখা করার উপায় কি। যুবকটি আমাদের তাকে অনুসরণ করতে বলল। তার সঙ্গে এগিয়ে যেতে যেতে আমরা সেরাফাইন আরাকানের অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলাম। সুসজ্জিত শহর পৃথিবীর কোথাও এমন আছে বলে মনে হয় না। শহরটির শৃঙ্খলা, আলো আর নির্মল পরিবেশ আমাদের মুগ্ধ করল। তাকে অনুসরণ করতে করতে আমরা এক বিশাল প্রাসাদে পৌঁছালাম। সে একটি কক্ষ দেখিয়ে বলল, এটাই ফিহমান হুজুরের কক্ষ। আমরা সালাম দিয়ে অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করলাম। এরপর ফিহমান হুজুরের কাছে আমাদের সব কথা খুলে বললাম। সব শুনে ফিহমান বললেন, জাল্লান এক প্রাচীন জিন। তারপর তিনি একটি বই আমাদের হাতে দিয়ে বললেন সেটি পড়তে। বইটি পড়লেই জাল্লানের ইতিহাস জানা যাবে। বই লেখা ছিল, জাল্লান একসময় একজন ইমানদার জিন ছিল এবং রাহাবিল নামক এক শহরের মন্ত্রী ছিল। কিন্তু জিনদের শয়তানের ধোঁকায় পড়ে সে ক্ষমতার লোভে অন্ধ হয়ে যায়। একসময় শয়তানকে খুশি করতে সে মানুষের শিশুদের বলি দিতে শুরু করে। রাহাবিলের রাজা বিষয়টি জানতে পেরে তাকে শহর ছাড়তে বাধ্য করে। সম্মান, পরিবার সবকিছু হারিয়ে জাল্লান মানুষের উপর আরো বেশি ক্রুদ্ধ হয়ে ওঠে। জাল্লানের শক্তির উৎস হল মানুষ হত্যা, আর জাল্লানের শক্তির শেষ হল আত্মহতি। এই কথা শোনার পর সোহরাব আলী যেন গভীর চিন্তায় ডুবে গেল। আমি জিজ্ঞেস করলে সে বলল, কিছু না নাসিরউদ্দিন। এই সময় কৌতূহল বশত সোহরাব ফিহমান হুজুরকে বলল, আপনি আল হুদ, আল জামি ও আল আজিজ সম্পর্কে জানেন? তারা কিভাবে মরহুম ও ইয়ারউদ্দিন সাহেবের কাছে পৌঁছেছিলেন? ফিহমান হুজুর কিছুক্ষণ নীরব থেকে বললেন, এই 3 ভাইয়ের বাবা ছিলেন সেরাফাইন আরকানার এক উচ্চ পদস্থ রক্ষক ও রাজদরবারের বিশ্বস্ত প্রতিনিধি। জিনদের জগতে যখন অশান্তির ছায়া ঘনিয়ে আসছিল, তখন ভবিষ্যৎ নিরাপত্তার কথা ভেবে তিনি তার 3 পুত্রকে মানুষের জগতে পাঠিয়ে দেন। তিনি নিজ হাতে তাদের
মানুষের মাঝে থেকে ধৈর্য, ত্যাগ ও দায়িত্বের শিক্ষা নিতে পারে, সেখানেই মরহুম সাহেব ও ইয়ারউদ্দিন সাহেবের সঙ্গে তাদের পরিচয়। আর সেই পরিচয় সময়ের সাথে রূপ নেয় অটুট বন্ধুত্বে। নাসিরউদ্দিন ফ্রিম্যানকে জিজ্ঞেস করলেন কিভাবে জাল্লানকে হত্যা করা সম্ভব। ফ্রিম্যান বললেন, যার জানার কথা সে ইতোমধ্যেই জেনে গেছে জাল্লানকে কিভাবে বধ করতে হবে। এই বলে তিনি সোহরাবের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। এরপর ফ্রিম্যান আমাদের হাতে নীল রঙের পবিত্র পানি তুলে দিয়ে বললেন, এই পানি জাল্লানের শক্তিকে অল্প সময়ের জন্য দুর্বল করে দিতে সক্ষম। জাল্লানের সঙ্গে যুদ্ধের সময় এটি তোমাদের কাজে লাগবে। তোমাদের অবশ্যই শুক্রবার রাতে জাল্লানকে হত্যা করতে হবে। অন্য সময়ের তুলনায় এ সময় তার শক্তি কিছুটা কম থাকে। ফ্রিম্যানের কাছ থেকে বিদায় নিয়ে আমরা সেই সুন্দর যুবককে বললাম আমাদের গ্রামে পৌঁছে দিতে। সে আমাদের তৃতীয় কেন্দ্রের মসজিদে পৌঁছে দিল। সেদিন ছিল বুধবার, অর্থাৎ জাল্লানকে হত্যা করতে আরো একদিন অপেক্ষা করতে হবে। এদিকে আল জামি ও আল আজিজ সর্বশক্তি দিয়ে গ্রামকে জাল্লানের ক্ষতি থেকে রক্ষা করে চলেছেন। নাসিরউদ্দিন ও সোহরাব আলী আল জামি ও আল আজিজকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নিলেন শুক্রবার জুম্মার নামাজের পর গ্রামবাসীদের নিয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হবে এবং মরহুম সাহেবের মাজার জিয়ারত করা হবে। এমন কঠিন সময়ে মহান আল্লাহর দয়া ছাড়া আর কোন শক্তি তাদের রক্ষা করতে পারবে না। শুক্রবার দিন 7টি খাসি জবাই করা হলো। জুম্মার নামাজ শেষে সবাই একসঙ্গে মাজার জিয়ারত করল। মিলাদ ও দোয়া শেষে তাবারক গ্রামবাসীদের মধ্যে বিতরণ করা হলো। নাসিরউদ্দিন গ্রামের মানুষদের একসঙ্গে এত আনন্দিত ও নিশ্চিন্ত দেখে আর নিজেকে ধরে রাখতে পারলেন না। চোখ ভিজে উঠল তার। ঠিক সেই সময় সলিমুল্লাহ জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি কাঁদছেন কেন? নাসিরউদ্দিন ভারী কণ্ঠে বললেন, দেখো, গ্রামবাসীরা কত আনন্দে আছে, কত খুশি, কিন্তু এই খুশি হয়তো তাদের শেষ খুশি। আজ রাতই হতে পারে তাদের সবচেয়ে ভয়ঙ্কর রাত। সলিমুল্লাহ শান্ত স্বরে বলল, হুজুর, আল্লাহর উপর ভরসা রাখুন, তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন। নাসিরউদ্দিন সম্মতিসূচক মাথা নাড়লেন। কোনো কথা না বলে তিনি এক মনে সবার দিকে তাকিয়ে রইলেন, যেন প্রতিটি মুখ শেষবারের মতো মনে গেঁথে নিচ্ছেন। সন্ধ্যা ঘনিয়ে এলো। পুরো গ্রাম নিস্তব্ধ। গাছের একটি পাতাও যেন নড়ছে না। সন্ধ্যার অন্ধকার এমন ভাবে নেমে এসেছে যে অমাবস্যার অন্ধকারকেও হার মানায়। কালো ছায়ায় ধীরে ধীরে পুরো গ্রাম আকাশ ঢেকে গেল। হঠাৎ বাতাস ভারী হয়ে উঠল। বুকের ভেতর অজানা চাপ অনুভূত হল। দূরের অদৃশ্য কোনো স্থান থেকে ভেসে এলো চাপা গর্জনের মতো শব্দ, যেন অশুভ কিছু জেগে উঠেছে। আর সেই অন্ধকারের ভেতরেই লুকিয়ে আছে জাল্লানের উপস্থিতি। নাসিরউদ্দিন ও আল আজিজ মিলে আবারও জাল্লানকে সোহরাবের শরীরে হাজির করালো। সোহরাবকে একটি ছোট গোল বৃত্তের মধ্যে বন্দী করে রাখা হলো। সলিমুল্লাহ একটি কালো খাসি নিয়ে সেই বৃত্তের ভেতরে রাখল। এরপর সোহরাব শরীরের ওপর ফ্রিম্যানের দেয়া নীল পবিত্র পানি ছিটিয়ে দিতেই জাল্লান সোহরাবের শরীর ছেড়ে খাসিটির শরীরে প্রবেশ করল। আল আজিজ নাসিরউদ্দিনকে বললেন, এখনই খাসিটাকে জবাই করো, তাহলেই জাল্লান খতম হবে। সোহরাব তখন অচেতন অবস্থায় পড়ে আছে। নাসিরউদ্দিন একটি ধারালো ছুরি হাতে নিয়ে খাসিটিকে জবাই করতে এগিয়ে গেল, কিন্তু হঠাৎই কি একটা অদ্ভুত ঘটনা ঘটল। তার পা যেন পাথর হয়ে গেল। এক কদমও সামনে এগোতে পারছে না। আল আজিজ উৎকণ্ঠিত কণ্ঠে বলল, কি করছো নাসিরউদ্দিন? জলদি করো, শয়তানটাকে আর বেশি সময় কাবু করে রাখা যাচ্ছে না। নাসিরউদ্দিন কাঁপা গলায় বলল, হুজুর, মনে হচ্ছে আমার পা পাথর হয়ে গেছে, কোনো মতেই নাড়াতে পারছি না। আল আজিজ তখন সলিমুল্লাহকে বলল, জলদি নীল পানি খাসিটির উপর ছিটিয়ে দাও, আমরা জাল্লানের শক্তিকে আর কাবু করতে পারছি না। সলিমুল্লাহ যেই নীল পানি হাতে নিল ছিটিয়ে দেওয়ার জন্য, ঠিক তখনই এক ঝটকায় যেন কেউ তার হাত থেকে পানির পাত্রটি ফেলে দিল। পলকের মধ্যেই সেখানে হাজির হলো আল জামি। আল আজিজ বিস্ময়ে আল জামিকে উদ্দেশ্য করে বলল, ভাই, তুমি সব কি করছো? জাল্লানকে হত্যা করতে বাধা দিচ্ছ কেন? আল জামি কঠোর স্বরে বলল, চুপ কর, বাঁচতে চাইলে জাল্লানকে ছেড়ে দে। আল আজিজ হতভম্ব হয়ে গেল। ভাই, তুমি সব কি বলছো? জাল্লানকে ছেড়ে দিলে সে সবাইকে হত্যা করবে, তুমি কেন জাল্লানের পক্ষ নিচ্ছ? আল জামি হেসে বলল, আমি অনেক দিন এই তুচ্ছ মানুষের গোলামি করেছি। আমার জন্ম রাজত্ব করার জন্য, গোলামি করার জন্য নয়। যেদিন ইয়ারউদ্দিন সাহেব ইন্তেকাল করেন, সেদিন সবাই শোকাহত ছিল। সেই রাতেই আমি দ্বিতীয় কেন্দ্রের বাইরে জাল্লানের আহ্বান শুনতে পাই। সে আমার
জ্ঞান আর কানার রাজা বানিয়ে দেবে। এই ক্ষমতার লোভ আমি কিভাবে ছাড়ি বলো? সেদিন থেকেই আমি হয়ে যাই জাল্লানের দাস। জাল্লান যখন শক্তি সঞ্চয় করে ফিরে আসে, তখন আল হুদ তার বাহিনী নিয়ে জাল্লানকে পরাজিত করেছিল। তখন আমিও জাল্লান মিলে আল হুদকে হত্যা করার পরিকল্পনা করি। সেই রাতে আমি তোনারের শরীর বশ করি। আমি সেদিন তোনার ও মোনারকে মাজারে নিয়ে যাই। তোনারের মাধ্যমেই আল হুদকে হত্যা করি। এরপর প্রথম কেন্দ্র ধ্বংস করে জাল্লানকে গ্রামে প্রবেশ করতে সাহায্য করি। এসব শুনে আল আজিজ ক্রোধান্বিত হয়ে আল জামের উপর আক্রমণ করল। আল আজিজ ও তার সহকারী জিনেরা মিলে আল জামিকে বন্দী করল। এই সুযোগে নাসিরউদ্দিন ছুরি হাতে নিয়ে খাসিটিকে জবাই করল এবং স্বস্তির নিঃশ্বাস ফেলল। আল জামি ও জাল্লান দুই শয়তানি শেষ। এখন গ্রামবাসী মুক্ত। নাসিরউদ্দিন আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলো। সবাই মনে করল যুদ্ধ শেষ, জাল্লান পরাজিত হয়েছে, শয়তানের প্রভাব থেকে মানুষ মুক্তি পেয়েছে। কিন্তু ঠিক তখনই সবাইকে হতবাক করে দিয়ে মৃত খাসিটির জবাই করা গলা ভেদ করে কালো ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো এবং মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে গেল। নাসিরউদ্দিন বিস্ময়ে আল আজিজকে জিজ্ঞেস করল, এটা কি ছিল? আল আজিজ গম্ভীর কণ্ঠে বলল, শয়তান জাল্লান এখনো মরেনি। সে আমাদের সব পরিকল্পনা ব্যর্থ করে পালিয়ে গেছে। তাহলে উপায়? জাল্লানকে কি হত্যা করা সম্ভব না? এবার সোহরাব দৃঢ় কণ্ঠে বলল, অবশ্যই সম্ভব। তোমার কি মনে আছে সেই বইয়ে কি লেখা ছিল, জাল্লানের শক্তির উৎস হলো মানুষ হত্যা আর জাল্লানের শক্তির শেষ হলো আত্মাহুতি। জাল্লানকে কোনো প্রাণীর শরীরে বন্দী করে হত্যা করা সম্ভব নয়। তাকে মারার একমাত্র উপায় হলো তাকে মানুষের শরীরে বন্দী করে সেই মানুষকে জবাই করা। সোহরাবের কথা শুনে নাসিরউদ্দিন চমকে উঠল। সে আতঙ্কিত কণ্ঠে বলল, সোহরাব, তুমি কি বলতে চাচ্ছ? সোহরাব শান্তভাবে বলল, গ্রামবাসীদের বাঁচানোর জন্য এর বাইরে আর কোনো উপায় নেই। আমার মৃত্যুর মাধ্যমে যদি গ্রামবাসীদের জীবন রক্ষা হয়, তবে আমি অবশ্যই এই নেক কাজে পিছপা হব না। এরপর সে নাসিরউদ্দিনের দিকে তাকিয়ে বলল, জাল্লান যখন আমার শরীরে প্রবেশ করবে, তখন তুমি আমাকে জবাই করবে নাসিরউদ্দিন। এই কথা শুনে নাসিরউদ্দিন আর নিজেকে সামনে রাখতে পারল না। সে সোহরাবকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগল। সোহরাব তাকে সান্ত্বনা দিয়ে বলল, বন্ধু, আমার একটি প্রাণের বিনিময়ে আজ হাজারো মানুষের প্রাণ রক্ষা পাবে। আমার জীবনের জন্য আমার কোনো আফসোস নেই, বরং আজ আমি খুশি, কারণ আল্লাহ আমাকে মানুষের জন্য আত্মাহুতি দেওয়ার সুযোগ দিয়েছেন। রাত গভীর হতে লাগলো। চারপাশে আবার সেই অস্বাভাবিক নিস্তব্ধতা নেমে এলো। আল আজিজ ধীরে ধীরে বলল, জাল্লান এমনিতেই আর ফিরে আসবে না। সে জানে আমরা তার দুর্বলতা খুঁজে বের করেছি। তাকে আবার ধরতে হলে ফাঁদ পাততে হবে। নাসিরউদ্দিন বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, কিরকম ফাঁদ? আল আজিজ উত্তর দিল, জাল্লান এখন দুর্বল ও আহত, তার শক্তি প্রয়োজন। এখন সে মানুষ হত্যা করতে চাইবে। যতদূর জানি গ্রামে যে 7 মাথাওয়ালা খেজুর গাছ আছে, সেইখানে জাল্লান থাকে। আমাদের একজন তুলারাশির মানুষ প্রয়োজন হবে, যাকে জাল্লানের টোপ হিসেবে ব্যবহার করতে হবে, কারণ এই অবস্থায় জাল্লান কোনোভাবেই সোহরাবের শরীরে প্রবেশ করবে না। এই অবস্থায় তারা গ্রামের একজন তুলারাশি মানুষকে বেছে নিল জাল্লানকে টোপ দেবার জন্য। সেই ব্যক্তি খেজুর গাছের সামনে গিয়ে জাল্লানকে আহ্বান করল এবং বলল, জাল্লান, আমি তোর দাস হতে চাই। আমি রূহ সমর্পণ করছি, যাতে তোমার মাধ্যমে শক্তি সঞ্চয় করে ওদের পরাস্ত করতে পারি। জাল্লান তখন মুমূর্ষ, তার শক্তির প্রয়োজন। এই জন্য সম্ভবত সে সহজেই ওই ব্যক্তির দেহে প্রবেশ করল। সাথে সাথে আল আজিজ তার সহকারী জিনদের দিয়ে জাল্লানকে নিয়ে আবারও গোল বৃত্তের মধ্যে আটকে দিল। এরপর সোহরাব গোল বৃত্তের ভেতরে প্রবেশ করল। ওই ব্যক্তির গায়ে নীল পানি ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এক বিকট হুঙ্কারের মধ্য দিয়ে জাল্লান সোহরাবের শরীরে প্রবেশ করল। সোহরাব কেঁপে উঠল, তার চোখ লাল হয়ে উঠল, কণ্ঠ বদলে গেল। নাসিরউদ্দিন এখনই এই শেষ কথাটুকু ছিল সোহরাবের নিজস্ব। নাসিরউদ্দিনের হাত কাঁপছিল, চোখে অশ্রু, বুক ফেটে যাচ্ছিল। আল আজিজ গর্জে উঠল, এখন না করলে সব শেষ। নাসিরউদ্দিন দাঁতে দাঁত চাপল। এক মুহূর্তে ছুরির ধার নামল। সোহরাবের শরীর মাটিতে লুটিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে জাল্লানের ভয়ঙ্কর আত্মচিৎকার আকাশ
সে আটকে গেল, ধোঁয়া চলে ছাই হয়ে গেল। এক মুহূর্তে সব থেমে গেল, নীরব সবকিছু। আকাশ পরিষ্কার, বাতাস হালকা, জালালের অস্তিত্ব চিরতরে শেষ। নাসিরুদ্দিন সোহরাবের নিথর দেহ জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। আল আজিজ মাথা নিচু করে বলল, আজ এক মানুষের আত্মত্যাগে পুরো গ্রাম বেঁচে গেল। সেই রাতেই গ্রামের মানুষ বুঝল জাল্লান শেষ, আর সোহরাব সে মানুষ নয়, সে এক ইতিহাস। ধন্যবাদ আমার ঘটনাটি পড়ে শোনানোর জন্য। আপনার কণ্ঠে প্রতিটি ঘটনারও জীবন্ত হয়ে ওঠে। মাশাআল্লাহ, আপনার এই অনন্য তারপরে তিনি প্রশংসা করেছেন, সেটা আমি আর নাই বললাম। পরিশেষে তিনি বলতে চেয়েছেন যে দীর্ঘজীবী হোক ভূত.com রাসেল ভাই। মিনহাজুল ইসলাম সৈকত বগুড়া থেকে এই ঘটনাটি পাঠিয়েছেন। তারপর তিনি তার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস শেয়ার করেছেন। এই ঘটনাটি বেশ অদ্ভুত, আর সেই কারণে আমি বাধ্য হয়েছিলাম তাকে জিজ্ঞেস করতে, অর্থাৎ সৈকতকে জিজ্ঞেস করতে যে ঘটনাটির সত্যতা কতটুকু। তিনি ইমেইলে রিপ্লাই দিয়েছেন, যেভাবে রিপ্লাই দিয়েছেন আমি তার ইমেইলের রিপ্লাইটি পড়ছি। এটি একটি সত্য ঘটনা রাসেল ভাই, আমাদের এলাকায় ঘটনাটি বহুল প্রচলিত। এই ঘটনার স্বয়ং সাক্ষী সলিমুল্লাহ দাদু এখনো জীবিত আছেন। আমি তার কাছ থেকে সরাসরি ঘটনাটি শুনে আপনাকে লিখেছি। যদি ঘটনাটি প্রচার করা হয় তবে তারিখ জানালে কৃতজ্ঞ থাকব। যাই হোক, ঘটনাটি আমরা প্রচার করছি এবং আশা করছি আপনি খুশি হয়েছেন, এবং যারা শুনলেন তাদের মতামত জানতে চাই। কারণ এই ঘটনা নিয়ে আমি অনেক কনফিউজ ছিলাম, এই জন্য আমি ইমেল করি এবং এই জন্য আমি জানতে চাই তার কাছ থেকে এই ঘটনাটির সত্যতা সম্পর্কে। এবং তার ইমেইলের রিপ্লাই পাওয়ার পরেই আমি এই ঘটনাটি প্রচারের সিদ্ধান্ত নিই। নতুন একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে, প্রিয় মানুষদের সাথে। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাব। জানিয়ে রাখি আজকের এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন আহসান হাবিব, এবং এই ঘটনাটি সংগ্রহ করেছেন সাবিত আলম। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম, লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি আপনাদের সবার প্রিয় ভূত.com এর একজন মডারেটর। আজ আমি নতুন একটা ঘটনা নিয়ে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের এই ঘটনাটা আমাকে বলেছেন আহসান হাবিব। ওনার সাথে আমার দেখা হয় গত জুন মাসের 22 তারিখে। সিলেটে আমার স্টুডেন্ট ফারহানের সাথে দেখা করতে গিয়েছিলাম। আমার স্টুডেন্টের হলে আমি যখন গেলাম তখন দেখলাম ওর সঙ্গে একজন মধ্যবয়স্ক ব্যক্তি বসে আছে। ওনার পরনে একটা ময়লা হয়ে যাওয়া সাদা পাঞ্জাবি, চোখের নিচে কালি এমন ভাবে পড়েছে যেন 1 মাস তিনি ঘুমাননি। ওনার দৃষ্টি ছিল শূন্য। আমি ওনাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, ভাই কেমন আছেন? তখন উনি আমার দিকে এমন ভাবে তাকালেন, মনে হলো উনি আমাকে দেখছেন না, দেখছেন আমার পেছনের অন্ধকারে দাঁড়িয়ে থাকা অন্য কাউকে। তারপর উনি নিজে থেকেই গড় গড় করে কথা বলা শুরু করলেন। ওনার গলার স্বর ছিল ভাঙা, আর উনি হঠাৎ আউট অফ নোওয়্যার আমাকে একটা ঘটনা বলতে শুরু করলেন। আমি ওনার অর্থাৎ আহসান ভাইয়ের জবানিতেই ঘটনাটি বলছি। আমি বরাবরই খুব প্র্যাকটিক্যাল একজন মানুষ ছিলাম, যাকে বলে একদম বিজ্ঞান মনস্ক বা সায়েন্স মাইন্ডেড। কুসংস্কার, তাবিজ, কবচ, ব্ল্যাক ম্যাজিক এসব আমার কাছে গাঁজাখুরি গল্প। আমার জগৎ ছিল লজিক আর রিয়েলিটির। ছোটবেলা থেকেই শিক্ষক হওয়ার খুব ইচ্ছে ছিল। আমার বাবাও হাই স্কুলের শিক্ষক ছিলেন, ওনাকে দেখেই ইন্সপিরেশন পেতাম। বড় হয়ে গ্র্যাজুয়েশন শেষ করলাম। তারপর মাস্টার্স কমপ্লিট করার পর সরকারি শিক্ষকতার জন্য অ্যাপ্লাই করলাম। ভাগ্য ভালো ছিল বলা যায়। কম্পিটিশন অনেক বেশি থাকা সত্ত্বেও চাকরিটা আমি পেয়ে গেলাম। আমার পোস্টিং হলো সিলেট বর্ডারের কাছে একটা পুরনো হাই স্কুলে। জায়গাটা শহর থেকে বেশ দূরে, চা বাগানের কাছাকাছি একটা নীরব এলাকা। চাকরি হবার প্রায় 1 সপ্তাহ পর আমি সেখানে পৌঁছাই। স্কুলের পরিবেশটা ছিল বেশ অদ্ভুত। পুরনো আমলের লাল ইটের বিল্ডিং, বিশাল সব কড়ই আর অসত্য গাছ দিয়ে ঘেরা। দিনের বেলাতেও ক্লাসরুমগুলোতে কেমন একটা আবছা অন্ধকার হয়ে থাকত। আমি খুব কড়া ধাঁচের শিক্ষক ছিলাম। আসলে তখন বয়স কম ছিল, গায়ে রক্ত গরম। মনে করতাম স্টুডেন্টদের সোজা করতে হলে শাসনের কোনো বিকল্প নেই। ক্লাসে কেউ পড়া না পারলে বা দুষ্টুমি করলে আমি কোনো ছাড় দিতাম না। বেদ ব্যবহার করা যদিও সরকারিভাবে নিষেধ, তবুও সত্যি বলতে
প্রায় 5 বছর আমি ওই হাই স্কুলের শিক্ষক ছিলাম। এই 5 বছরে আমার এমন এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছিল যে আমি কোনো বাচ্চার চোখের দিকে তাকালেই বলে দিতে পারতাম সে আসলে পড়তে এসেছে নাকি টাইম পাস। সরকারি স্কুলে তো জানেনি, বেশিরভাগ সাধারণ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাচ্চারা আসে। ওদের অনেকেরই বাসায় পড়ার পরিবেশ থাকে না, তাই ওদের প্রতি আমার একটা আলাদা সফট কর্নারও ছিল, কিন্তু আমি সেটা ক্লাসে কখনো প্রকাশ করতাম না। আমার কলিগরাও আমাকে বেশ সমীহ করে চলত। সব মিলিয়ে জীবনটা একটা ছকে বাঁধা রুটিনের মতো করে চলছিল। সকালে ঘুম থেকে ওঠা, স্কুলে যাওয়া, ক্লাস নেওয়া, বিকেলে টিচার্স কোয়ার্টারে ফিরে একটু রেস্ট, রাতে খাওয়া দাওয়া, ব্যাস এই আমার রুটিন। কিন্তু সব ওলট পালট হয়ে গেল যখন নতুন সেশন শুরু হলো। আমাদের ক্লাস 6-এ একটা নতুন ছেলে ভর্তি হলো, নাম সাজিদ। ছেলেটা দেখতে একদমই সাধারণ, রোগা পাতলা গরম, গায়ের রং শ্যামলা, কিন্তু ওর মধ্যে এমন কিছু একটা ছিল যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রথম দিন যখন আমি ক্লাসে ঢুকে রোল কল করার সময় ওর নাম ধরে ডাকার পর ও যখন উঠে দাঁড়ালো, আমি ওর চোখের দিকে তাকালাম। আমি আপনাকে বোঝাতে পারবো না, একটা ক্লাস 6-এর বাচ্চার চোখ অমন হতে পারে না। ওর চোখের মণিগুলো ছিল কুচকুচে কালো, আর তার গভীরতা ছিল অসীম। মনে হতো ওই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে আমি ডুবে যাব বা আমার দম বন্ধ হয়ে আসবে। একটু অদ্ভুত অস্বস্তিতে পড়েছিলাম। আমি সাধারণত ক্লাসে কারোর চোখের দিকে তাকিয়ে কথা বলি না, কিন্তু সাজিদের ব্যাপারটা ছিল আলাদা। ও আমার দিকে পলক না ফেলে তাকিয়ে থাকত। পুরো ক্লাসে আমি যেখানেই হাঁটি ওর চোখ আমাকে ফলো করত। সাজিদ পড়াশোনায় একদমই অমনোযোগী। আমি ওকে কোনো হোমওয়ার্ক দিলে ও করে আনতো না। ক্লাসে পড়া ধরলে চুপ করে দাঁড়িয়ে থাকতো, একটা কথাও বলতো না। ওর এই নীরবতা আমাকে খুব বিরক্ত করত। মনে হতো ও যেন ইচ্ছে করে আমাকে চ্যালেঞ্জ করছে। স্যালেন্টি বলছে, কি করবেন আপনি? একদিন আমি ওর ওপর হাত তোলার চেষ্টা করেছিলাম। স্কেল দিয়ে ওর হাতে বাড়ি দিতে গিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, স্কেলটা ওর হাতের কাছে নিতেই আমার শরীরের ভেতর দিয়ে একটা বরফের শীতল স্রোত বয়ে গেল। আমি হাত নামিয়ে নিলাম, নিজেকে সান্ত্বনা দিলাম, থাক আচ্ছা মাফ করবে। কিন্তু ভেতরে ভেতরে আমি জানতাম আমি আসলে ভয় পেয়েছিলাম। কিসের ভয় তা জানতাম না। ঘটনাটা চরম পর্যায়ে পৌঁছালো কিছুদিন পর। বর্ষাকাল চলছে তখন। বাইরে তুমুল বৃষ্টি, টিনের চালে বৃষ্টির শব্দে কানে তালা লেগে যাওয়ার জোগাড়। ক্লাসে ছাত্র সংখ্যা কম। আমি ব্ল্যাকবোর্ডে অঙ্ক করাচ্ছি। হঠাৎ পেছনে একটা শোরগোল শুনে ঘুরে দাঁড়ালাম। দেখি সাজিদ তার পাশের বেঞ্চে বসা একটা ছেলেকে ধরে পেটাচ্ছে। ক্লাস 6-এর বাচ্চার গায়ে এত শক্তি থাকতে পারে সেটা আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। ও ছেলেটার কলার ধরে এমন ভাবে ঝাঁকাচ্ছিল যে মনে হচ্ছিল ছেলেটার ঘাড় মটকে যাবে, আর যাকে মারছিল সেই ছেলেটার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়ে জামা কাপড় ভিজে যাচ্ছিল। আমি দৌড়ে গেলাম, সাজিদ স্টপ স্টপ, আমি চিৎকার করলাম। ও থামলো না। আমি গিয়ে ওর শার্টের কলার ধরে হেঁচকা টান দিয়ে ওকে আলাদা করলাম। আমার তখন মাথায় রক্ত উঠে গেছে। একে তো বৃষ্টির দিন, তার উপর ক্লাসের এই অবস্থা। আমি সাজিদকে ধমক দিয়ে বললাম, তোমার সাহস তো কম না, ক্লাসের মধ্যে মাস্তানি? সাজিদ আমার দিকে তাকালো। সেই একই দৃষ্টি, কোনো ভয় নেই, কোনো অনুশোচনা নেই, বরং ওর ঠোঁটের কোণে খুব সূক্ষ্ম একটা বাঁকা হাসি ছিল। ওই হাসিটা দেখে আমার মেজাজ চরমে গেল। মনে হলো ও আমাকে উপহাস করছে। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমার হাতে থাকা ডাস্টবিনটা নিয়ে ওকে বললাম, হাত পাতো। ও হাত পাতল না, শুধু আমার চোখের দিকে তাকিয়ে রইল। আমি বললাম, আমি বলছি হাত পাতো। এবারও নড়ল না। ক্লাসের অন্য বাচ্চারা ভয়ে একদম চুপসে গেছে। পিনপতন নীরবতা, শুধু বাইরে বৃষ্টির ঝমঝম শব্দ আর বাঁশ ঝাড়ের ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ। আমি ওর ডান হাতটা ধরে নিজের দিকে টেনে নিলাম। ভাই, আমি তখন ইয়াং মানুষ, জিমে যাই, গায়ে শক্তি যথেষ্ট, আর ও একটা হাড় চিরচিরে বাচ্চা। কিন্তু আমি যখন ওর হাতটা টানলাম, আমার মনে হলো আমি কোনো বাচ্চার হাত ধরিনি, আমি সিমেন্টের তৈরি কোনো পিলার টেনে আনছি। ও এক চুলও নড়ল না। ওর শরীরটা ছিল অস্বাভাবিক ভারী আর শক্ত। ক্লাসের পেছনের বেঞ্চ থেকে কয়েকজন ছাত্র ফিক করে হেসে উঠল। স্যার হয়ে একটা বাচ্চাকে নাড়াতে পারছি না, এটা আমার ইগোতে লাগলো খুব। রাগের মাথায় আমি আর কিছু না ভেবে সজোরে একটা থাপ্পড় বসালাম ওর গালে। কিন্তু থাপ্পড়ের শব্দ যদিও হলো, সাধারণ চামড়ায় লাগার মতো ছিল না সেই শব্দ। মরা মাংসের উপর আঘাত করলে যেমন একটা থপ করে আওয়াজ হয়, তেমন।
পর্যন্ত কেউ হাজার হাজার সুই ফুটিয়ে দিয়েছে। একটা তীব্র ইলেকট্রিক শক আমার শির দ্বারা ব্রেনে নেমে গেল। আমি যন্ত্রণায় কোঁকিয়ে উঠলাম। সাজিদ আমার দিকে তাকালো। থাপ্পড়ের চোটে ওর গাল লাল হয়ে যাওয়ার কথা, কিন্তু ওর গাল দেখলাম ফ্যাকাশে, মরা মানুষের মতো সাদা হয়ে গেছে। আর ওর চোখের মনে দুটো মুহূর্তের মধ্যেই ভরাট হয়ে গিয়েছিল। আমি স্পষ্ট দেখলাম ওর চোখে কোনো সাদা অংশ নেই। ও আমার দিকে তাকিয়ে হিস একটা শব্দ করলো। মানুষের গলা দিয়ে এমন শব্দ হতে পারে না। মনে হলো কোনো বিষধর সাপ বা অনেকগুলো ইঁদুর একসাথে কিচকিচ করছে। আমার চোখের সামনে ক্লাসরুমটা হঠাৎ দুলতে শুরু করলো। আমি কোনো মতে টেবিলটা ধরে নিজেকে সামলানোর চেষ্টা করলাম। ক্লাসে থাকা বাকি বাচ্চাদের মুখগুলো হঠাৎ ঝাপসা হয়ে গেল। শুধু সাজিদের সেই জ্বলন্ত চোখ অন্ধকারের ভেতর ভেসে রইল। আমার মনে হলো কেউ আমার ঘাড়ের কাছে এসে ফিস ফিস করে কিছু বলছে, কিন্তু কি বলছে সেটা বোঝার আগেই আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। আমি ফ্লোরে আছড়ে পড়লাম। যখন জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালে, হাতে স্যালাইন চলছে, মাথার উপরে ফ্যানটা বনবন করে ঘুরছে, কিন্তু তার শব্দটা আমার কানে আসছিল অনেক দূর থেকে। আমি কষ্টে জিভ নেড়ে জিজ্ঞেস করলাম, আমার কি হয়েছিল? রফিক স্যার কপালে চিন্তার ভাঁজ ফেলে বললেন, আর বলবেন না হাসান সাহেব, আপনি তো ক্লাসেই সেন্সলেস হয়ে গিয়েছিলেন। আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। ডাক্তার বলেছেন ডিহাইড্রেশন আর অতিরিক্ত স্ট্রেস। ব্লাড প্রেশারও নাকি একদম ফল করেছিল। আমি চুপ করে রইলাম। ডিহাইড্রেশন? আমি দিনে 3 লিটার পানি খাই, কোনো বড় অসুখ নেই। আর স্ট্রেস? একটা থাপ্পড় মারতে গিয়ে কেউ স্ট্রেসে অজ্ঞান হয়ে যায়? আমার স্পষ্ট মনে আছে সেই ইলেকট্রিক শক, সেই অবশ হয়ে যাওয়া হাত, আর সাজিদের ওই চোখ। ডাক্তার এলেন, বয়স্ক মানুষ, চশমার ফাঁক দিয়ে আমার রিপোর্টগুলো দেখছিলেন। বললেন, হাসান সাহেব, আপনার শরীরে কোনো সমস্যা নেই, সব রিপোর্ট নর্মাল, কিন্তু আপনাকে মেন্টালি খুব শকড মনে হচ্ছে। রেস্ট নিন, কয়েকদিন স্কুলের কথা ভুলে যান। মনে মনে হাসলাম। ভুলে যাব? ওই চোখ কি ভোলা যায়? হাসপাতাল থেকে রিলিজ নিয়ে আমি টিচার্স কোয়ার্টারে ফিরলাম না, সোজা আমার গ্রামের বাড়ি চলে গেলাম। মা আর ছোট বোন আমাকে দেখে খুব কান্নাকাটি করলো। আমি ওদের কিছু বললাম না, বললে ওরা ভয় পাবে অথবা আমাকে পাগল ভাববে। 15 দিন আমি ছুটিতে ছিলাম। এই 15 দিন ছিল আমার জীবনের অন্যতম ভয়াবহ সময়। প্রথম কয়েক রাত আমি একদম ঘুমোতে পারিনি। চোখ বন্ধ করলে মনে হতো সাজিদ আমার খাটের পাশে দাঁড়িয়ে আছে। কখনো মনে হতো জানালার বাইরে শিউলি গাছটার ডালে কেউ বসে পা দুটিয়ে আমাকে দেখছে। একদিন দুপুরে ভাত খাওয়ার সময় হঠাৎ মনে হলো ভাতের মধ্যে পোকা। আমি চিৎকার করলাম। মা দৌড়ে এলেন। কি হলো বাবা? আমি কাঁপতে কাঁপতে বললাম, ভাতে পোকা দেখছো না? মা মেঝেতে পড়ে থাকা ভাতগুলোর দিকে তাকালেন, তারপর বললেন, কই পোকা? সব তো পরিষ্কার ভাত, কি দেখছিস তুই? আমি ভালো করে তাকালাম। সত্যিই তো কোনো পোকা নেই। সাদা ভাত ছড়িয়ে আছে মেঝেতে। আমার শরীরটা ঘামে ভিজে গেল। তবে কি ডাক্তার ঠিকই বলেছিলেন? এটা কি শুধুই আমার মনের ভুল? সায়েন্স তো তাই বলে, মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য নষ্ট হলে মানুষ এসব দেখে। 15 দিন পর আমি স্কুলে জয়েন করার সিদ্ধান্ত নিলাম। আসলে নিজের জেদের কাছেই হার মানলাম। ভাবলাম, একটা পিচ্চি ছেলের ভয়ে আমি আমার স্বপ্নের চাকরি ছেড়ে দেব? ইম্পসিবল। আমি নিজেকে বোঝালাম, যা দেখেছি সব স্ট্রেসের কারণে দেখেছি। সাজিদ একটা সাধারণ ছেলে, হয়তো একটু মেন্টাল সমস্যা আছে ওর, দ্যাটস ইট। আমি স্কুলে ফিরে গেলাম। যেদিন আমি আবার ক্লাসে ঢুকলাম, বুকটা ধড়ফড় করছিল। আমি নিজেকে খুব স্বাভাবিক রাখার চেষ্টা করছিলাম। ক্লাসে ঢুকেই আমার চোখ গেল লাস্ট বেঞ্চের আগের বেঞ্চটাতে, যেখানে সাজিদ বসত। জায়গাটা খালি, সাজিদ আসেনি। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, আজ অন্তত ওর চোখ দেখতে হবে না। আমি ক্লাস নেওয়া শুরু করলাম, কিন্তু বেশিক্ষণ শান্তি বজায় থাকলো না। আমি যখন ব্ল্যাকবোর্ডে লিখছি, আমার মনে হলো আমার পেছন দিকে কেউ দাঁড়িয়ে আছে, এত কাছে যে তার নিঃশ্বাস আমার ঘাড়ে লাগছে। সেই নিঃশ্বাসের গন্ধটা ছিল অদ্ভুত, বোটকা। আমি ছট করে পেছনে ফিরলাম। কেউ নেই, বাচ্চারা সবাই চুপচাপ লিখছে। আমি আমার কপালের ঘাম মুছলাম। না, আবার শুরু হচ্ছে। নিজেকে ধমক দিলাম, মন দে ক্লাসে। আবার ব্ল্যাকবোর্ডের দিকে তাকালাম। এবার কানে একটা শব্দ হলো, খুব মিহি চিকন একটা শব্দ। কেউ যেন চক দিয়ে ব্ল্যাকবোর্ডে আঁচড় কাটছে, অথচ আমার হাতে চক ধরা। আমি লিখছি না। শব্দটা আসছে ব্ল্যাকবোর্ডের ভেতর থেকে, যেন দেয়ালের ওপাশ থেকে কেউ নখ দিয়ে আঁচড় কাটছে।
ফার্স্ট বয় সজীব উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, স্যার শরীর খারাপ লাগছে? আমি ঢুকলে বললাম, না ঠিক আছে, তোমরা লেখো। টিফিন পিরিয়ডে আমি স্টাফ রুমে গিয়ে বসেছিলাম। মাথাটা ব্যথা করছিল। আমার হেড ক্লার্ক মতিন ভাই আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এলেন। বলেন, স্যার শরীরটা মনে হয় এখনো পুরোপুরি সারে নাই, মুখটা একদম ফ্যাকাশে। আমি পানির গ্লাসটা হাতে নিলাম। কাঁচের গ্লাস, পানিতে আমার প্রতিবিম্ব দেখা যাচ্ছে। আমি পানিটা মুখে দিতে যাব, হঠাৎ দেখলাম গ্লাসের পানির রং পাল্টে যাচ্ছে। চোখের পলকে স্বচ্ছ পানিটা রক্তের মতো হয়ে গেল। সাথে সাথে গ্লাসটা আমি ফেলে দিলাম, আমার হাত থেকে পড়ে ভেঙে গেল। স্টাফ রুমের সবাই আমার দিকে তাকালো। আমি লজ্জায় ভয়ে কুঁকড়ে গেলাম। সরি, হাত থেকে স্লিপ করেছে বলে আমি দ্রুত স্টাফ রুম থেকে বেরিয়ে এলাম। আমি বুঝতে পারছিলাম আমি আর পারছি না। সায়েন্স, লজিক এসব আমার জীবনের কাছে অর্থহীন মনে হচ্ছে। কিছু একটা আছে আমার পেছনে লেগেছে। সেদিন স্কুল ছুটির পর যখন আমার কোয়ার্টারে ফিরলাম তখন সন্ধ্যা হয়ে গেছে। লোডশেডিং চলছে, যেটা ওই এলাকায় খুব কমন একটা ঘটনা। বিল্ডিং অন্ধকারে ডুবে আছে। আমি মোবাইলের টর্চ জেলে সিঁড়ি দিয়ে উঠছিলাম। আমি থাকতাম দোতলায়। সিঁড়ির কোনায় একটা বড় আয়না লাগানো ছিল। আমি যখন আয়নাটা ক্রস করছি অভ্যাসবশত একবার সেদিকে তাকালাম। টর্চের আলো আয়নার উপরে পড়তেই আমার রক্ত হিম হয়ে গেল। আয়নায় আমার প্রতিবিম্ব দেখা যাচ্ছে, কিন্তু আমার ঠিক পেছনে কাঁধের ওপর একটা ছায়া, কালো ছায়া, কুচকুচে কালো একটা অবয়ব। তার কোনো নির্দিষ্ট আকার নেই, কিন্তু তার চোখ দুটো আছে। সেই চোখ জ্বলন্ত। আমি চিৎকার দিতে গিয়েও পারলাম না। গলা দিয়ে শুধু একটা গোঙানির মতো শব্দ বের হলো। আমি দ্রুত পেছনে তাকালাম। কেউ নেই, সিঁড়ি ফাঁকা, শুধু বাতাসের শোঁ শব্দ। আমি এক দৌড়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। দরজায় 3-4টা ছিটকিনি ছিল, সব লাগিয়ে দিলাম। হার্টবিট তখনও পাগলা ঘোড়ার মতো লাফাচ্ছে। আমি বিছানায় বসে জোরে জোরে শ্বাস নিচ্ছি, আয়াতুল কুরসি পড়ছি। ছোটবেলায় মায়ের কাছে শিখেছিলাম। ঠিক তখনই আমার বন্ধ দরজায় শব্দ হলো, খুব আলতো শব্দ, যেন কেউ নখ দিয়ে দরজায় টোকা দিচ্ছে। আমি দম বন্ধ করে বসে রইলাম। হয়তো পাশের রুমের কেউ, হয়তো বাতাস। আবার শব্দ হলো, এবার আরেকটু জোরে। আমি সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলাম, কে কে ওখানে? কোনো উত্তর নেই। পিন পতন নীরবতা, শুধু আমার দেয়াল ঘড়ির টিকটিক শব্দ। আমি ভাবলাম হয়তো মনের ভুল। বিছানায় শুয়ে পড়লাম। চোখটা একটু লেগে এসেছে। এমন সময় আমার কানের কাছে, একদম কাছে, বালিশের পাশ থেকে একটা ফিসফিসানি ভেসে আসলো। কণ্ঠটা কোনো মানুষের নয়, যেন অনেক দূর থেকে ভেসে আসা বাতাসের সাথে মেশানো একটা যান্ত্রিক আওয়াজ। আমাকে মারলেন কেন স্যার? আমি ছিটকে উঠে বসলাম। মোবাইলের টর্চ জ্বালালাম। কেউ নেই, রুম ফাঁকা, জানালা বন্ধ, দরজা লক করা। তাহলে আওয়াজটা এলো কোত্থেকে? আর ওই গন্ধটা? আমার মনে হলো আমি এই রুমে একা নই, কেউ আমাকে দেখছে। সেই রাতে আমি ঘুমোতে পারিনি। মোমবাতি জ্বালিয়ে সারা রাত বসে রইলাম। আমার ফল সিলিং এর উপরে যেন মনে হলো কেউ হাঁটছে, যেন ছোট ছোট পায়ের শব্দ। একবার এদিক ওদিক যাচ্ছে, আবার এদিক ওদিক আসছে। পরের দিন আমি সিদ্ধান্ত নিলাম আমি এই স্কুলে থাকবো না, রেজিগনেশন লেটার লিখবো। সকালে উঠে আমি যখন রেজিগনেশন লেটারটা লিখছি তখন আমার হাতের লেখা দেখে আমি চমকে উঠলাম। আমি লিখছি বাংলা, কিন্তু অক্ষরগুলো কেমন যেন বাঁকা তেড়া হয়ে যাচ্ছে। আর আমি যা লিখতে চাইছি কলম সেটা লিখছে না। আমি লিখতে চাইলাম শারীরিক অসুস্থতার কারণে, কিন্তু কলমটা যেন নিজের ইচ্ছাতেই লিখল। মুক্তি নেই। আমি কলমটা ছুঁড়ে ফেলে দিলাম। কাগজটা দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ফেলে দিলাম। না, এভাবে হবে না, আমাকে এখান থেকে পালাতে হবে। আমি স্কুল ফাঁকি দিয়ে সোজা চলে গেলাম উপজেলা সদরে। সেখানে এক বড় হুজুর আছেন, বেশ নাম করা। ওনার কাছে গিয়ে আমি সব খুলে বললাম। উনি বললেন, বাবা তুমি কি নিশ্চিত ওই ছেলেটার নাম সাজিদ? আমি বললাম, জি হুজুর, স্কুলের রেজিস্টারে তো তাই লেখা। ছেলেটার বাবার নাম কি? ফাইলে দেখেছি বাবার নাম লেখা নেই, শুধু মায়ের নাম আছে, আর গার্জিয়ান হিসেবে গ্রামের এক মুরব্বী। হুজুর চোখ বন্ধ করে কিছুক্ষণ বিড়বিড় করলেন, তারপর চোখ খুলে আমার দিকে তাকালেন। ওনার চোখে আমি ভয়ের একটা ছায়া দেখতে পেলাম। উনি বললেন, তুমি যা করেছো সেটা শুধু একটা থাপ্পড় নয়, তুমি একটা ঘুমন্ত শয়তানকে জাগিয়ে দিয়েছ। আমি অবাক হয়ে বললাম, মানে? আমি কিছু বুঝতে পারছি না। এখনো বোঝার সময় হয়নি, তবে সাবধান, ওরা তোমাকে সহজে ছাড়বে না। ওরা চায় তুমি ভয় পাও, তোমার ভয়ই ওদের খাবার। যদি পারো মসজিদে গিয়ে থাকো। কিন্তু আমি হুজুরের
ঈশ্বরের কথা শুনলাম না, সায়েন্সের ইগো। ধুর, আমি মসজিদে থাকবো কেন? রাত তখন প্রায় 12টা, ইলেকট্রিসিটি নেই। আমি চার্জার লাইটটা জ্বালিয়ে টেবিলে বসে আছি। বাইরে ঝুম বৃষ্টি। হঠাৎ আমার দরজার নিচে একটা ফাঁক দিয়ে ধোঁয়া ঢুকতে শুরু করলো, সাদা ঘন ধোঁয়া। আমি ভাবলাম হয়তো আগুন লেগেছে। আমি উঠে দরজা খুলতে গেলাম, কিন্তু দরজার হাতলটা ধরার আগেই আমি জমে গেলাম। দরজার পাশে কেউ একজন খুব শান্ত গলায় কথা বলছে। সাজিদ। হ্যাঁ, কণ্ঠটা সাজিদের। আমি চিৎকার করে বললাম, তুমি এখানে কি করছো? ওপাশ থেকে একটা হাসির শব্দ এলো। আর ঠিক তখনই আমার কোয়ার্টারের কাঠের দরজা, যেটা আমি ডাবল লক করে রেখেছিলাম, মরমর করে ভাঙতে শুরু করলো। সেই অদৃশ্য কোনো বিশাল কেউ একজন যেন দরজাটাকে দুমড়ে মুচড়ে ফেলল। সেই মুহূর্তে আমি কি করেছিলাম সেটা আজ ভাবলে আমার নিজেরই অবাক লাগে। মানুষের যখন পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন বোধহয় ভেতরের আদিম সত্তাটা জেগে ওঠে। আমার চিৎকার শুনেই কিনা জানি না, হঠাৎ দরজার ওপাশের চাপটা কমে গেল। সেই ভারী শ্বাস প্রশ্বাসের শব্দটা থেমে গেল। শুধু একটা দীর্ঘ শ্বাস শোনা গেল। তোর সময় শুরু হলো, তুই আমাকে মেরেছিস। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই দড়াম করে একটা শব্দ হলো, যেন কেউ সজোরে লাথি মারল। তারপর সব শান্ত। পরদিন সকালে যখন আলো ফুটলো, তখন আমি সাহস করে দরজা খুললাম। দরজা খোলার পর আমি যা দেখলাম, তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমার কাঠের দরজার বাইরের পিঠে, ঠিক যেখানে ওই চোখ দুটো আমি দেখেছিলাম বা চোখ দুটো থাকার কথা ছিল, সেখানে 3টে গভীর আঁচড়ের দাগ। মানুষ নয়, যেন কোনো বন্য পশু আঁচড়গুলো কেটেছে। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, সোজা হেডমাস্টারের বাসায় গেলাম। আমার চেহারা দেখে উনি আঁতকে উঠলেন, বললেন, আহসান সাহেব, আপনার এই অবস্থা কেন? আমি ওনাকে সবকিছু বললাম। স্যার, আমি এই কোয়ার্টারে থাকবো না, আর আমাকে সাজিদের ব্যাপারে জানতে হবে। ওর ফাইলে যে গার্জিয়ানের নাম দেওয়া আছে, আমি ওর সাথে দেখা করতে চাই। হেডমাস্টার সাহেব প্রথমে একটু আমতা আমতা করছিলেন, তারপর একটা পুরনো ফাইল ঘেঁটে একটা ঠিকানা বের করলেন। ঠিকানাটা স্কুলের কাছেই এক গ্রামের, কিন্তু জায়গাটা বেশ দুর্গম। গার্জিয়ানের নাম লেখা আব্দুল কুদ্দুস। আমি সেদিন স্কুল বাদ দিয়ে ওই ঠিকানায় রওনা দিলাম। গ্রামটা অদ্ভুত রকমের শান্ত, ছায়া ঘেরা স্যাঁতস্যাঁতে পরিবেশ। বাঁশঝাড়গুলো যেন হুমড়ি খেয়ে রাস্তার উপরে পড়েছে। আমি যখন কুদ্দুস মিয়ার বাড়িতে পৌঁছালাম, তখন দুপুর গড়িয়ে বিকেল। বাড়িটা বেশ পুরনো, টিনের চালের ওপর শ্যাওলা জমে আছে। উঠোনে এক বৃদ্ধ বসেছিলেন, হাতে তসবিহ। ওনার দুটো চোখ ঘোলাটে, কিন্তু দৃষ্টি তীক্ষ্ণ। আমি পরিচয় দিয়ে ওনাকে বললাম, আমি সাজিদের শিক্ষক। সাজিদ নাম শুনেই বৃদ্ধের হাতটা কেঁপে উঠল, হাতের তসবিহটা পড়ে গেল মাটিতে। উনি আমার দিকে এমন ভাবে তাকালেন যেন আমি কোনো মৃত্যুদূত। উনি আমাকে ইশারা করলেন, কাছে ডাকলেন। আমি বারান্দায় গিয়ে বসলাম। উনি আমার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ বললেন, তুমি তোকে মেরেছ? আমি চমকে উঠলাম, মানে? আমি তো। উনি আমাকে থামিয়ে দিয়ে বললেন, মিথ্যা বলো না বাবা, তোমার চোখের নিচে কালো দাগ, তোমার গায়ের এই গন্ধ আমি চিনি। এই গন্ধ আমি আগেও পেয়েছি। আমি মাথা নিচু করে স্বীকার করলাম, জি, একটা থাপ্পড় মেরেছিলাম। বৃদ্ধ কুদ্দুস মিয়া একটা দীর্ঘশ্বাস ফেললেন। ওনার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তুমি জানো না তুমি কি সর্বনাশ করেছ? তুমি শুধু একটা বাচ্চাকে মারোনি, তুমি একটা ঘুমন্ত আগ্নেয়গিরিতে পাথর ছুঁড়েছ। আমি ওনাকে অনুরোধ করলাম সব খুলে বলার জন্য। উনি প্রথমে বলতে চাইলেন না, কিন্তু যখন আমি ওনাকে জোর করলাম, তখন উনি বলতে শুরু করলেন। এই ঘটনা আজকের না বাবা, প্রায় 12 বছর আগের কথা। সাজিদের বাবা আমার মেয়ের জামাই, অর্থাৎ লোকমান ছিল এই তল্লাটের নাম করা কবিরাজ। কিন্তু সে সাধারণ কবিরাজ ছিল না। টাকার লোভে পড়ে কুফরি কালাম করা শুরু করেছিল। ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু যাকে বলে। সে চাইতো জিনের ওপর দখল নিতে, যাতে সে যা খুশি তাই করতে পারে। আমি তাকে অনেকবার বারণ করেছিলাম, বলেছিলাম, লোকমান, এই পথ আগুনের পথ, এই পথে যে যায় সে আর ফেরে না। কিন্তু সে আমার কথা শুনল না। সে এক তান্ত্রিকের খোঁজ পেয়েছিল কামরূপ কামাখ্যায়। সেখান থেকে সে একটা অদ্ভুত পুঁথি নিয়ে আসে। সেই পুঁথিতে লেখা ছিল এক বিশেষ জিনের কথা। তাকে বশ করতে পারলে নাকি অঢেল ধন সম্পদ আর ক্ষমতার মালিক হওয়া যায়। কিন্তু শর্ত ছিল একটাই, রক্তের বিনিময়। নিজের সবচেয়ে প্রিয় জিনিসের রক্ত দিতে হবে।
আমার দিকে তাকালো। সে তাকানো কোনো মানুষের তাকানো ছিল না। সে এক বিক্ষুটে গলায় বলল, ও আসছে, আমার মালিক আসছে, আজই চুক্তি পূর্ণ হবে। ঠিক তখনই একটা বিকট শব্দ হলো, যেন আকাশ ভেঙে পড়লো। লোকমানের ছিটকে গিয়ে পড়লো আমার মেয়ের পায়ের কাছে। আর আমার মেয়ে, সে তখন সন্তান প্রসব করছে, কিন্তু সেই প্রসব স্বাভাবিক ছিল না। জন্মের পরে বাচ্চারা কাঁদে, কিন্তু সাজিদ কাঁদলো না। ও চোখ মেলল। আর বিশ্বাস করো বাবা, সদ্যজাত বাচ্চার চোখ অমন হয় না। ও জন্মের পরপরই তার বাবার দিকে তাকিয়েছিল। আর লোকমান তখনও বেঁচে ছিল, কিন্তু তার শরীরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। লোকমান মারা যাওয়ার আগে শুধু একটা কথা বলেছিল। সে আমার হাত ধরে বলেছিল, আব্বা, আমি ভুল করেছি। আমি যাকে ডেকেছি সে আমার শরীর নিতে পারেনি, সে আমার ছেলের মধ্যে ঢুকে গেছে। ওকে সাবধানে রাখবেন, ও যেন কখনো রক্ত না দেখে, ও যেন কখনো আঘাত না পায়। আঘাত পেলেই ভেতরের ওটা জেগে উঠবে। লোকমান মারা গেল। আমার মেয়ে সেই শোকে কিছুদিন পর পাগল হয়ে মারা গেল। আমি সাজিদকে বড় করলাম। আমি জানতাম এই ছেলের মধ্যে অন্য কিছু আছে, তাই আমি ওকে সবসময় আগলে রাখতাম। মাদ্রাসায় দিয়েছিলাম, কিন্তু হুজুরা রাখতে চাইলেন না, বলেন এই ছেলের ছায়ায় নাকি আগুন আছে। স্কুলে দিলাম, ভেবেছিলাম সাধারণ মানুষের সাথে মিশলে হয়তো এটা শান্ত থাকবে, কিন্তু তুমি সেই ভুলটাই করলে। কুতুস মিয়া থামলেন। ওরা সারা শরীর কাঁপছে। উনি এক গ্লাস পানি খেলেন। আমি তখনও স্তব্ধ হয়ে বসে আছি। আমার মাথার ভেতর সব গুলিয়ে যাচ্ছে। জিন, কুফরি কালাম। আমি তো সায়েন্সের ছাত্র। এই শব্দ বিশ্বাস করার কথা আমার নেই, কিন্তু আমার চোখের সামনে ওই পোড়া দাগ, আমার কোয়ার্টারের সেই আওয়াজ। আমি তোতলামি করে বললাম, তাহলে এখন উপায়? আমি কি করবো চাচা? ও তোমাকে মেরে ফেলবে। কুতুস মিয়া আমার দিকে তাকিয়ে হতাশ গলায় বললেন, উপায় তো একটাই ছিল, ওকে শান্ত রাখা। কিন্তু এখন দেরি হয়ে গেছে। আমার দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বললেন, কারণ ও একটা শরীর খুঁজছিল। সাজিদের শরীরটা এখন ছোট, দুর্বল, ওটা দিয়ে কাজ করতে পারছে না। পূর্ণ বয়স্ক শরীর চাই। আমার শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমার সূর্যের মধ্যে, মানে ও তোমাকে চায়, তোমাকে দিয়ে কাজগুলো করাবে যা লোকমান শেষ করতে পারেনি। আমি এক মুহূর্ত দাঁড়ালাম না। ওখান থেকে বের হয়ে স্টেশনের দিকে রওনা দিলাম। আমার তখন একটাই লক্ষ্য, পালাতে হবে। এই অভিশপ্ত গ্রাম, এই স্কুল, ওই সাজিদ, সবকিছু থেকে পালাতে হবে। কিন্তু পালাবো বললেই কি পালানো যায়? আমি যখন রিকশায় করে স্টেশনের দিকে যাচ্ছি, তখন সন্ধ্যা নেমে এসেছে। মফস্বল শহরের রাস্তা, ল্যাম্পপোস্টগুলো টিম টিম করে জ্বলছে। হঠাৎ খেয়াল করলাম রিকশাওয়ালা খুব আস্তে রিকশা চালাচ্ছে। আমি বিরক্ত হয়ে বললাম, আরে মামা, একটু জোরে চালান না, ট্রেন ধরতে হবে। রিকশাওয়ালা কোনো উত্তর দিল না। সে শুধু প্যাডেল ঘুরিয়ে যাচ্ছে, কিন্তু রিকশা এগোচ্ছে না। মনে হচ্ছে চাকাগুলো মাটিতে দেবে যাচ্ছে। আমি আবার বললাম, কি হলো, কথা বলছেন না কেন? এবার রিকশাওয়ালা ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো। আমি সেই মুহূর্তে আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের করতে পারলাম না। রিকশাওয়ালার মুখটা রিকশাওয়ালা নয়, ওটা সাজিদের মুখ, কিন্তু শরীরটা রিকশাওয়ালার মতো, অর্থাৎ বড়। সে আমাকে বলল, কোথায় যাচ্ছেন স্যার আমাদের ছেড়ে? আমি আর সহ্য করতে পারলাম না। চলন্ত রিকশা থেকে আমি লাফ দিলাম। রাস্তায় পড়ে আমার হাত পা ছড়ে গেল, কিন্তু আমি ব্যথার দিকে তাকালাম না। আমি উঠে দৌড়াতে শুরু করলাম, সোজা মেইন রোডের দিকে। পেছনে আমার মনে হলো ভারী পায়ের আওয়াজ। ধপ ধপ করে এগিয়ে আসছে। কোনো মতে দৌড়ে আমি বাস স্ট্যান্ডে পৌঁছালাম। একটা লোকাল বাস সিলেটে যাচ্ছে। আমি বাসে উঠে পড়লাম। সিটে বসে আমি হাঁপাচ্ছি। আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। বাসের কন্ডাক্টর আমার কাছে এসে ভাড়া চাইল। আমি পকেট থেকে মানি ব্যাগ বের করতে গিয়ে দেখি আমার হাত কাঁপছে। কন্ডাক্টর
চমকে ওর দিকে তাকালাম। সাধারণ একটা ছেলে, কিন্তু ওর কথার মানে কি? আমি জানালার পাশে বসে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইলাম। বাসটা তখন চা বাগানের মাঝখানে একটা রাস্তা দিয়ে ঘুরছে। দুপাশে ঘন জঙ্গল, ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ বাসের ভেতরে লাইটগুলো নিভে গেল। বাসটা একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। যাত্রীরা চেঁচামেচি শুরু করলো। ড্রাইভার বলল, ইঞ্জিন ট্রাভেল দিচ্ছে, আপনারা বসুন, আমি দেখছি। বাসের ভেতরটা গরম ভ্যাপসা হয়ে উঠল। আমি ঘামছি। আমার মনে হচ্ছে আমার চারপাশে কেউ নেই। বাসের যাত্রীদের কোলাহল হঠাৎ থেমে গেছে। আমি মোবাইলটা বের করে টর্চ জ্বালালাম। আলো জ্বালাতে আমি যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ডটা গলার কাছে চলে এলো। বাসের সিটগুলো খালি, একটা যাত্রীও নেই, ড্রাইভার নেই, কন্ডাক্টর নেই। আমি বসে আছি নির্জন অন্ধকার বাসের ভেতর। আমার সামনের সিটে আমার দিকে মুখ করে বসে আছে একটা অবয়ব। সে সাজিদ নয়, অন্য কিছু। তার শরীরটা মানুষের মতো নয়। সে আমার দিকে একটা হাত বাড়িয়ে দিল। হাত না বলে থাবা বলাই ভালো। আমি পেছাতে চাইলাম, কিন্তু বাসের সিট আমাকে আটকে দিল। আমি সূরা ফালাক পড়তে শুরু করলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। মনে হচ্ছে কেউ আমার গলাটা চেপে ধরেছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সত্তাটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। উচ্চতায় সে বাসের ছাদের সমান। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তার প্রতিটা পদক্ষেপে ফ্লোরটা কেঁপে উঠছিল। সে ফিসফিস করে বলল, ভয় পাচ্ছিস? একটু কষ্ট হবে, তারপর সব ঠিক হয়ে যাবে, তোর দাদুর মতো। বলে রাখা ভালো যে আমার দাদু মৃত্যুর সময় যথেষ্ট যন্ত্রণা পেয়েছিল। এবার অবয়বটি আমার শরীরে স্পর্শ করলো। মনে হলো 1000 ভোল্টের একটা শক খেলাম। আমি যন্ত্রণায় চিৎকার করে উঠলাম। আর ঠিক সেই মুহূর্তেই আমার চোখের সামনে সব কিছু সাদা হয়ে গেল। যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি দেখি আমি আবার সেই হাসপাতালের বেডে। সেই একই ফ্যান ঘুরছে, পাশে রফিক স্যার বসে আছেন। কিন্তু এবার আমি বোকা নই। আমি জানি এটা কোনো স্বপ্ন না, কারণ আমার বুকের ওপর ঠিক যেখানে ওই সত্তাটা হাত রেখেছিল সেখানে একটা ক্ষত চিহ্নের সৃষ্টি হয়েছে। ডাক্তাররা বলছেন এটা কোনো স্কিন ইনফেকশন অথবা অ্যালার্জি, কিন্তু আমি জানি এটা কি। এটা একটা সিলমোহর। ও আমাকে মার্ক করে দিয়েছে, ছাড়েনি, আমার সাথেই আছে। আমি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে ওই স্কুলে যাইনি। আমি সোজা ঢাকায় চলে আসি। চাকরি ছেড়ে দেই। ভেবেছিলাম শহরের ভিড়ে হারিয়ে গেলে হয়তো আমাকে খুঁজে পাবে না, কিন্তু ভুল। ও আমার সাথেই এসেছে, ছায়ার মতো আছে আমার সাথে। ঢাকায় এসে আমি একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিলাম মিরপুরে। প্রথম কয়েকদিন ভালোই কাটলো, কিন্তু তারপর শুরু হলো সব ছোটখাটো ঝামেলা। যেমন আমি হয়তো চশমাটা টেবিলে রাখলাম, একটু পরে দেখি সেটা খাটের নিচে। রান্নাঘরে পানি খেতে গেলাম, দেখি ট্যাপ দিয়ে পানি নয় অন্য কিছু পড়ছে। কিন্তু সবচেয়ে ভয়াবহ ব্যাপারটা ঘটলো গত পরশু রাতে। আমি বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে আছি। হঠাৎ খেয়াল করলাম আয়নায় আমার প্রতিবিম্বটা অন্য কিছু করছে। আমি আতঙ্কে আয়নাটা ঘুষি মেরে ভেঙে ফেললাম। কাঁচের টুকরো দিয়ে আমার হাত কেটে গেল। আমি চিৎকার করে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল তখন মাঝরাত। আমি ফ্লোরে পড়ে আছি। আমার চারপাশে ভাঙা কাঁচের টুকরোগুলো দিয়ে কেউ মেঝেতে একটা নকশা তৈরি করে দিয়েছে। সেই নকশাটা অনেকটা উল্টোনো চাঁদের মতো। আমি বুঝতে পারলাম আমার সময় শেষ হয়ে আসছে। ও এখন আর বাইরে নেই, আমার ভেতরে ঢোকার প্রস্তুতি নিচ্ছে। আমার শরীরটা মাঝে মাঝে অবশ। আমি নিজের কণ্ঠস্বর মাঝে মাঝে চিনতে পারি না, বদলে যায়। কাল রাতে আমি ঘুমের মধ্যে নিজের অজান্তেই উঠে বসেছিলাম। আমার মোবাইলের ভয়েস রেকর্ডারটা অন করেছিলাম। রেকর্ডিংয়ে আমার গলার আওয়াজ ছিল না, সেখানে একটা গম্ভীর ভারী গলার আওয়াজ ছিল। আর মাত্র 3 দিন, তারপর পূর্ণিমা। সেদিন দরজাটা পুরোপুরি খুলবে। তৈরি হ আহসান, তৈরি হ। তাই আমি আজ এখানে এসেছি। আমি জানি না কাল আমি কি অবস্থায় থাকব। হয়তো কাল আমি আহসান থাকব না, হয়তো আমার এই শরীরটা অন্য কেউ দখল করে নেবে। আমি চাই এই ঘটনাটা মানুষ জানুক। ভাই, আমার গলাটা শুকিয়ে আসছে, একটু পানি হবে? খুব পিপাসা পাচ্ছে। পানি খেয়ে উনি গ্লাসটা বেঞ্চের ওপরে রাখলেন। আমি ভয়ে ভয়ে
গ্লাসের দিকে তাকালাম। উনি বলতে শুরু করলেন, পানিটা গলার নিচে নামলো ঠিকই, কিন্তু তৃষ্ণা মিটল না। আসলে এই তৃষ্ণা তো পানির নয়, এক অন্য তৃষ্ণা। যা বলছিলাম, সেই 3 দিন আমি কিভাবে কাটিয়েছি সেটা একমাত্র আমি ছাড়া আর আল্লাহ জানেন। আমি ঘর থেকে বের হইনি। মিরপুরের ওই ফ্ল্যাটটা তখন আমার কাছে একটা কবরের মতো মনে হতো। জানালাগুলো সব খবরের কাগজ দিয়ে আটকে দিয়েছিলাম, যাতে বাইরের কোনো আলো বাতাস ঢুকতে না পারে। কিন্তু তাও পূর্ণিমার আগের রাতে সেই ভয়াবহ রাতটা এলো। রাত তখন 3টা। বাইরে শেয়াল ডাকছিল। ঢাকা শহরে শেয়াল ডাকার কথা নয়। আমার ফ্ল্যাটের ঠিক নিচে যেন একপাল শেয়ালের বাচ্চা কান্না করছিল। আমি জানামাজে বসেছিলাম, শরীরটা দুর্বল লাগছিল। সোজা হয়ে বসার শক্তিটুকুও ছিল না। আমার বুকের সেই পোড়া দাগটা অসহ্য রকমের জ্বালা পোড়া করছিল। হঠাৎ আমার রুমের লাইটটা নিভে গেল। লোডশেডিং না, ফিউজ কেটে যাওয়ার মতো না। মনে হলো অন্ধকারটা লাইটটাকে গিলে ফেললো। আর ঠিক সেই মুহূর্তে আমার ঘরের তাপমাত্রা একদম কমে গেল। এতটাই ঠান্ডা যে আমার নিঃশ্বাস ধোঁয়ার মতো বের হতে লাগলো। আর সেই পরিচিত গন্ধটা, বুঝলাম ও এসেছে। আমি টর্চটা জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু জ্বলল না। অন্ধকারের মধ্যেই আমি অনুভব করলাম আমার ঘরের কোনায় ঠিক সিলিংয়ের কাছে কালো ধোঁয়ার একটা কুণ্ডলি পাক খাচ্ছে। আমি দেয়াল ঘেঁষে দাঁড়ালাম। ধোঁয়াটা ধীরে ধীরে নিচে নেমে এলো এবং একটা আকার নিতে শুরু করলো। প্রথমে আমি ভেবেছিলাম ওটা সাজিদের রূপ ধরবে, কিন্তু না, ওটা সাজিদ না, ওটা আমার নিজের রূপ। আমার মতো উচ্চতা, সবকিছু আমার মতো। পার্থক্য হলো ওর চোখ দুটো। পৈশাচিক এক হাসি ছিল সেই চোখে। আমার প্রতিরূপটা আমার দিকে এক পা এগিয়ে এলো। ওর হাঁটার ভঙ্গিটা ছিল খুব অদ্ভুত। ও বলল, কি ভেবেছিলি আহসান, পালিয়ে বাঁচবি? এত অহংকার তোর? আমি চিৎকার করে বলতে চাইলাম, আমি তো অনুতপ্ত, আমি মাফ চাচ্ছি। কিন্তু আমার গলা দিয়ে কোনো স্বর বের হলো না। মনে হচ্ছে আমার গলাটা বন্ধ হয়ে গেছে। আমার প্রতিরূপটা একদম আমার কাছে চলে এলো। ওর শরীর থেকে একটা তাপ বের হচ্ছিল আগুনের মতো। সে বলল ফিস ফিস করে, আমরা কোনো শরীর দখল করি না আহসান, বিনিময় করি। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই ও আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। আমি জ্ঞান হারালাম। জ্ঞান ফিরে দেখি আমি আমার ফ্ল্যাটে, কিন্তু আমার গায়ে কাদামাটি লেগে আছে। আমি নিজের অজান্তে নানান কাজ করি। কেন করি জানি না। মা বাবাকে গালাগালি অবধি করি। আজ আমি এখানে কেন এসেছি জানেন? আমি জানি আপনি ভূত.com-এ কাজ করেন। আপনি মানুষের কাছে এসব ঘটনা পৌঁছে দেন। আমি চাই আমার এই ঘটনাটা মানুষ জানুক। সামান্য রাগের বশবর্তী হয়ে শিশুর গায়ে হাত তোলার অপরাধে আমার জীবন ধ্বংস হয়ে গেছে। একটা ছোট্ট ভুল, একটা মুহূর্তের রাগ জীবনটাকে নড়বড়ে করে দিতে পারে। আজ একটা হুজুরের কাছে যাচ্ছি, দোয়া করবেন। এই বলে আহসান ভাই ওনার ঘটনা শেষ করেন।